সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও পরিবারের সবাই ভালো আছি। শরীরটা এখন মোটামুটি, দিদি সুস্থ আছে, দিদির ছেলে ভালো আছে, আমার মেয়েরও একটু শরীর খারাপ, তো মোটামুটি সবাই ঠিকই আছে। তো আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সবাইকে অনেক ভালোবাসা। তো সকালে দেখো ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করতে শুরু করে দিয়েছি। জামা কাপড়গুলো কিছুটা কাঁচা হয়েছিল, তো দিদি আবার মেলে টেলে দিয়েছে। এখন বুঝতেই পারছো, অনেক বাচ্চা বাড়িতে লোকজন থাকলে জামা কাপড়গুলো একটু বেশি হয়। তো তোমাদেরকে যে এই জিনিসটা দেখাচ্ছি, দেখো আমার অনেক দিন পরে বেগুন গাছের ফুল ফুটেছে। এত আনন্দ হচ্ছে কি বলবো। তারপর ওদিকে মুখ টুক দিয়ে এখন চলে এসেছি চালের ছোট্ট একটা এই যে প্যাকেটগুলো। এটা 5 কিলো প্যাকেট আছে, 10 কিলোরও প্যাকেট আছে। তো এরকম আমরা অনলাইন থেকে কিনে নিই। লকডাউনের সময় বাবা তখন 2 কুইন্টাল মতো চাল দিয়ে গেছিলো, তো অনেক দিন গেছিলো। তো তারপরে তো আমরা এরকম ফ্লিপকার্ট থেকে গ্রসারি যেরকম মান্থলি বাজার হয়, তো সেখান থেকেই আমরা এরকম চাল টালগুলো কিনে নিই। তারপর মুখ টুক ধুয়ে টুয়ে দেখো চলে এসেছি একদম ফ্রেশ হয়ে এখন বিছানা গোছাতে। আমার সোনটা মনটা দুটাকে দেখেছো, এখন আমি রেখে দিয়েছি এই জানালার পাশে। আসলে বিছানায় এখন রাখতেই পারছি না, এতজন লোক, তারপরে বিছানাটা এত ধাঁচাধাঁচি করে ওরা, কি বলবো। সারাদিন ওদের ওই বিছানাতেই খেলা। আর বুঝতেই পারছো 4টে বাচ্চা, মানে বাড়িতে একদম হইচই চলছে। তারপর এদিকের এই কাজগুলো করে আমি ভাবছি আস্তে আস্তে অন্য কাজগুলোও করব। তো তারপর দেখো এখানে দিদি মুখ টুক ধুয়ে ক্রিম মাখছে, তো আমিও চলে এসেছি একদম ক্রিম মাখবো। তার সঙ্গে দেখো চুলের অবস্থাটা প্রচণ্ড খারাপ। তো দিদি ওটাই বলছে যে মাঝে মাঝে না চুলটাকে একটু করে কেটে নিবি, তাহলে চুলটা বড় হবে। আমার আর চুল কাটতে সত্যি করে ইচ্ছে করে না। আমার মনে হয় অনেকটা চুল বড় হয়ে গেলে না বেশ ভালোই লাগে। আর চুলটা অনেকটা পাতলাও হয়ে গেছে। ও বাড়িতে যখন ছিলাম আমার চুলের গোছটা জানো তো অনেক ছিল। এই বাড়িতে আসার পর চুলের গোছটাও কমে গেছে, এখন আর সেরকমভাবে আমি যত্ন করতেও পারি না। তো আমাকে এক বন্ধু জিজ্ঞেস করে যে তুমি কি করো যে এত সুন্দর হয়ে থাকো। তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। তো আমি নর্মালি সত্যি করে কিছু করি না, আর এত সময়ও আমার হয় না, যেহেতু 2টো বাচ্চা, পড়াশোনা, বুঝতেই পারছেন। তারপর হচ্ছে বাড়ির এত কাজ, তো সবটাই তো আমাকে একা হাতে করতে হয়। এখন হয়তো দিদি এসছে বলে একটু হয়তো নিজের যত্ন করতে পারছি, একা থাকলে সত্যি করেই আমি করতে পারি না। তো চুলের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। তো খুব ইচ্ছে স্ট্রেট করার, কিন্তু ওই যে দিদিও বারণ করছে যে না, স্ট্রেট করলে চুলটা একদম বাজে হয়ে যাবে, দরকার নেই। তো এদিকে কাজ করছি, দিদির সঙ্গে বকবক করছি, গল্প করছি, সব কিছুই হচ্ছে। মানে 2 বোন থাকলে যা হয়, এতটা আনন্দ হচ্ছে কি বলবো। তো মেয়ে দেখো ওদিকে রেডি হয়ে গেছে, মেয়ে যাবে পড়তে, আজকে ওর পড়া আছে। তারপর এদিকে যে কাজগুলো আছে সেগুলো করে আমি দেখো আমার যে ছোট্ট ড্রেসিং টেবিলটা আছে, এটা আমার বিয়ের পর আমার বড়মশাই কিনে দিয়েছে। মানে এটার বয়স 13টা বছর হয়ে গেল। হ্যাঁ, তো এই দেখো এখন জল খাবো, প্রচন্ড পিপাসা পেয়েছে। আর ওদিকে আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে, দিদি রান্না বসিয়ে দিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে ও শাক, মোটামুটি সবজি সব কিছু কেটে নিয়েছে। বলো। হ্যাঁ, তো ছেলে ওদিকে পড়ছে, দিদি পড়াচ্ছে, মানে আমার দিদির মেয়ে পড়াচ্ছে। আর বাজার থেকে কি কি এসছে একটু দেখে নাও। এটা হচ্ছে চিংড়ি, আর এটা ছোট মাছ ছিল, আর এই মাছটাও ছিল। তো এখনো কি রান্না হবে তার তো ঠিক এখনো হয়নি। তো আমি বললাম লাউটা বসে বসে কেটে দিচ্ছি। তো লাউ চিংড়ি তো হবেই, আর ভাত হচ্ছে। আর বাবা এসছে, তোমরা কালকে ব্লগে দেখতেই পেয়েছো। তো চা খেতে হবে, তো চাটা পরে খাবো। আগে জল খেয়ে এই বাসনপত্র মেজে তারপরে চা খাবো। তার আগে যে কাজগুলো আছে সেই কাজগুলো করবো, যে জামা কাপড় মেলা এইসব তো আস্তে আস্তে করবো, 2 বোন মিলে করবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের ওয়েদারটা দেখছো, একদম মেঘলা মেঘলা ওয়েদার, রোদ টোদ কিচ্ছু নেই। তো চলো আমাদের সঙ্গে থাকবো, আর কি করছি না করছি, সারাদিনটা কিভাবে কাটাচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে বলি যে আজকে একটা 2টো জিনিস তোমাদের সঙ্গে স্পেশাল ভাবে শেয়ার করবো। তো কি জিনিস সেটা তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে।
তো সকালবেলা থেকে দিদি তো কাজকর্মগুলো শুরু করে দিয়েছিল। তারপর আমি দেখো এই যে বেশি আনাজপত্র কাটা হয়ে গেছে, তো আমি বললাম এগুলো রান্না করার দরকার নেই, এগুলো রেখে দেবো। আর দিদি বানাচ্ছে চা খাবো। সকালে কি বলো তো, চাটা খেলে না একটুকু খেলেও চা মানে মনটা আলাদাই হয়ে যায়। তো দিদি আমাকে বললো তোকে আর চা বানাতে হবে না। আসলে রান্নাঘরে একজন থাকলে জানো তো ঠিক আছে, দুজন রান্নাঘরে ঢুকে গেলে কাজ করা খুব মুশকিল হয়। তো আজকে ও রান্নার ডিপার্টমেন্টে আছে, ও রান্না বান্না করবে, আর আমি বাকি যা বাইরে বাইরে কাজ আছে তো সেইগুলো করব। আর এখানে দেখো সবজিগুলো মোটামুটি অনেকগুলোই নিয়ে এসছে। আর আজকে হবে লাউ চিংড়ি। তো দিদির মেয়ে লাউ চিংড়ি খেতে খুবই ভালোবাসে, এই কারণে বড়মশাইকে বলেছিলাম যে তুমি একটু চিংড়ি নিয়ে এসো। তো তার সঙ্গে দেখো লাউও নিয়ে চলে এসছে। আমাদের তো পাড়াতে জানোই তোমরা, সবজি আসে, ফল আসে, মাছ আছে, সবই আসে বিক্রি করতে। তো আমি সেখান থেকেই সবজি মোটামুটি কিনে নিই। বর মাঝে মধ্যে তখন বাইরে থেকে কিনে নিয়ে আসে। আগে তো মানে কি বলবো তোমাদেরকে, আগে যে ছেলেকে রাখতে যেতাম, আসার সময় আমি সবজি কিনে নিয়ে আসতাম, মানে সপ্তাহে 2 দিন করে সবজি বাজার করতাম। এখন ছেলে পুলকার হয়ে গেছে, আর আমার না ঘরের মধ্যে এত কাজ করি আর ইচ্ছেই করে না। তো ওইদিকে কিছুটা কাজ করে দেখো এইদিকে দিদিকে দেখাতে চলে এসেছি। দিদি কি করছে বলে তো, মাছ ভাজছে আর এদিকে ভাত হচ্ছে। আর এই মাছগুলো বাবা কিনে দিয়ে গেছে। সত্যি করে খুব মন খারাপ করে বাবার জন্য, বাবা নেই তো, বাবা চলে গেছে। এতটা মন খারাপ করে ওই মানুষটা আবার যে কবে আসবে, আর এলেও তো কি বলো তো ডাক্তার দেখাতেই আসে, সেরকমভাবে এসে 2 দিন থাকবে সেরকম করে কিন্তু আসে না। তো ফোন করেছিলাম, বাবার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মা বলছে নাকি প্রচণ্ড খারাপ হয়েছে, একদম দুর্বল হয়ে গেছে। তো মানুষটাকে যেন সবসময় সুস্থ রাখে, তোমরা একটু ভগবানের কাছে কামনা করো যেন আমার শ্বশুরমশাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি জানি এই রোগের কোনো শেষ নেই, তবু আমি ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেন জীবনে দেখো বেঁচে থাকাটা হচ্ছে সব থেকে কষ্টের, আর মরে গেলে তো সবই শেষ। আমি এটুকু বুঝি, কিন্তু এই যে বাবা ডাকটা যে শুনতে পাবো না, এটাতেও খারাপ লাগে। তো আমি আমার শ্বশুরকে কোনোদিন শ্বশুরমশাই বলি না, সবসময় বাবা বলেই ডাকি। তো কেউ বুঝতেও পারে না শ্বশুর আর বাবার মধ্যে তফাৎ কি। তারপর এখানে দেখো দিদি এদিকে বসে আছে, বললো আমার দাঁড়িয়ে থেকে থেকে না পাটা ব্যথা শুরু হয়ে গেছে। আসলে কি অনেকক্ষণ যদি মানে দাঁড়িয়ে থাকে ও পাটা ব্যথা হয়ে যায়, ওর তো থাইরয়েড আছে না, এই কারণে এতটা হেলদিও। তো বাবা বাড়ি থেকে আসার সময় সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, টুকটাক সবজি নিয়ে এসেছিলো। আর এখানে দেখো তরমুজটা আছে, তো ভাবলাম বিকেলের দিকে বাবাকে একটু কেটে দেবো। তো বাবা বলতে গেলে আমার বাবাও এসছে, তোমরা তো নিশ্চয়ই দেখেছো ব্লগে। তো বাবার শরীরটাও ভালো নেই, বাবার মনটাও ভালো থাকে না জানো তো। মা চলে যাওয়ার পর থেকে ভেবেছিল যে নতুন জীবন, নতুন আশা, নতুন কিছু নিয়ে এসেছিলো, কিন্তু সেটাও সাকসেস হয়নি। একটা মানুষের জীবনে যে কত কষ্ট থাকতে পারে সেটা বাবাকে দেখলেও বোঝা যায়, আমাদের নিজেদের ক্ষেত্রেও বোঝা যায়। আমি হয়তো অনেক কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে পারি না, আমার জীবনে অনেক কষ্ট আছে, সেগুলো আমাকে না কুড়ে কুড়ে খায়। আমি কোনটা ঠিক কোনটা ভুল আজও ভাবতে পারিনি জানো। সেই কারণে আমার জীবনটা সত্যি অনেক কষ্টের। মাঝে মাঝে না আমি হাউ হাউ করে কাঁদি, কিন্তু কেন কাঁদি সেটাও বুঝতে পারি না, যেন মনটা খারাপ হয়ে যায় তখনই আমার কান্নাটা শুরু হয়ে যায়। তো ওই দিকের কাজগুলো করলাম, করে দেখো এই যে সব নোংরা যা যা আছে, তো এইগুলোকে আমি সব কিছু রেখে টেখে দেবো। দিদিকে বললাম ঠিক আছে চা খাবো, তুই আর আমি দুজন মিলেই চা খাবো। আর এখনকার ওয়েদারটা এতটাই বাজে, গরম ঠান্ডা। এই দোলটা যে চলে যাবে না, দোলের পর দেখবে বেশ ভালোই গরম পড়বে। আর এই কোকিলের সুন্দর মিষ্টি ডাক দারুণ লাগে। তো আমাদের এদিকে মোটামুটি বেশ সুন্দর কোকিলের ডাক শোনাই যায়, বেশ ভালোও লাগে। গ্রামের দিকে তো বেশি পরিমাণে শোনা যায়, এখানেও মোটামুটি আমাদের যেই পাড়াটায় আমরা থাকি সেটাও সত্যি করে বেশ সুন্দর। তারপরে কিছুটা দেখো বাসনপত্র আছে, তো আমি এগুলোকে ঝটঝট করে মেজে নেব। তারপরে যে বাকি কাজগুলো আছে তো সেগুলো এখন আস্তে আস্তে করব। তো আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো।
তো রান্নাঘরে কাজ করে দেখো এখানে ঝাড়ুটা পড়ে আছে, আমি এখন কি করব, ঘর মুছবো, ঝাড়ু দেবো, এইসব কাজ করব। দিদি ওদিকে রান্না করছে, তোমাদেরকে দেখালাম। ওর রান্না কিন্তু ঠিক আমার মায়ের মতো, ওর হাতের রান্নার একটা আলাদাই টেস্ট, যেন মনে হয় মায়ের হাতের মানে খাবার খাচ্ছি। ওর সব কিছু আমার এত ভালো লাগে। আমি সত্যি করে পিঠে টিঠে কিচ্ছু বানাতে পারি না, ও এত সুন্দর করে পিঠে বানায় একদম মায়ের মতো করে। আর এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তো, এটা আমার বর গিফটে পেয়েছে। তো আমাকে বলে এটা রেখে দাও। আমি ভেবেছি এটা আমার গোপু সোনার জন্য মাঝে মাঝে যখন টুকটাক খাবার বানাবো তো এটাতে বানাবো। একটা আমাকে নিরামিষ ইন্ডাকশন হোক বা কিছু হোক কিনতে হবে, যেটা দিয়ে আমি রান্নার মানে ওদের ঠাকুরের জন্য রান্নাবান্নাটা করতে পারবো। তো আমার রান্নাঘরটা দেখতেই তো পাচ্ছ এরকম আছে। তো এই যে ঠাকুরের ঘর সেখানটাতেই করব। তো বড়মশাই বলেছে আগে ঠাকুর ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে দিই তোমাকে, তারপরে আমি আস্তে আস্তে ঠাকুরের জিনিসগুলো যা যা লাগবে কিনে দেবো। দেখো মনের মধ্যে জানো তো অনেক কিছু ইচ্ছে করে, আমরা কি সবগুলো ইচ্ছে পূর্ণ করতে পারি না, কিন্তু চেষ্টাও ছাড়ি না। চেষ্টা করতে করতে একদিন আমরা ঠিক জায়গায় পৌঁছাবো। তো আমিও ভাবি ঠিক আছে, ভগবান যখন আছে, আমার যখন মন চাইছে তো একটু একটু করেই করব। একসঙ্গে হয়তো করতে পারবো না, সত্যি করেই পারবো না। দুটো বাচ্চাকে পড়াশোনা, কলকাতাতে যারা থাকে দেখো আমরা খুব হাইফাই না, মধ্যবিত্ত ফ্যামিলি, তার মধ্যে থেকে আমাদেরকে দুটো বাচ্চাকে মানুষ করতে হয়, পড়াশোনা সব কিছুর তো খরচা আছে বলো। একটা সংসারের খরচা কতটা, তো তোমরা যারা চালাও তোমরা তো নিশ্চয়ই জানো। তো অনেক কষ্ট করেই চালাতে হয়, সেই কারণে হয়তো আমার অনেক শখ স্বাদ আহ্লাদ বলতে পারো সেটা করি না। ইচ্ছে তো করে অনেক কিছু, যেমন আমার জানো তো ঘুরতে ইচ্ছে করে। তো ঘুরতে গেলে তো অনেক টাকা লাগে। সত্যি আমার ঘোরা বলতে গেলে জল জিনিসটা আমি প্রচণ্ড পছন্দ করি। আমার খুব শখ করে বাইরে বাইরে যেসব জলের জায়গা, তো সেই সব জায়গায় ঘুরতে যাব। তো কবে হবে তার তো ঠিক নেই, জানি না জীবনে কোনোদিন যেতে পারবো কিনা তারও ঠিক নেই। তো মনের মধ্যে তবুও আমি মনে করি ঠিক আছে চলো, না যেতে পারি না পারবো, কিন্তু যেখানে আছি সেখানে একটু আনন্দ করে থাকবো, ভালো থাকবো। কিন্তু মাঝে মাঝে না এমন কিছু হয়ে যায় যে এখানটাও আর ভালো লাগে না, তখন মনে হয় গাছতলাটাই সব থেকে ভালো জায়গা। আর মেয়েদের বাড়ি বলে কোনো জায়গা থাকে না, যেখানেই যাই সেখানেই আমরা সেখানেই রূপটা ধারণ করি, তাই না? দেখো বলেন একটা কথা যে একটা পাত্রে যদি জল থাকে তার মধ্যে তেল দেয়া থাকে, দেখবে তেলটা ঠিক ভাসছে। তো আমরা বাপের বাড়িতে কত আদরে যত্নে ছিলাম, কিন্তু এখানে এসে দেখো নিজের একটা সংসার হয়ে গেছে, সবারই দায়িত্ব কর্তব্য। একটা মেয়ের যে কতগুলো ধাপ এক এক করে পার করতে হয় তো তারাই বোঝে। তারপর কারো বউ, শ্বশুর শাশুড়ি, বৌমা হওয়া, প্লাস ছেলে বাচ্চা হওয়া, মা হওয়া, মানে সব রকম দায়িত্ব, মানে এক একটা দিন যাবে, এক একটা ধাপ যাবে। তো ওখানে দেখো এই যে ওরা পড়াশোনা করছে না কি করছে, দুজনকে তো খুব পেটানো হলো। দিদি তো খুব বকাবকি করলো। ওদের মধ্যে কী বলো তো, শুধু লুড্ডু খেলবো না হলে ফোনে গেম দেখবো। তো এখন আমরা কি বলো তো, একটা জিনিস হয়েছে, বাচ্চাগুলো আসাতে লুড্ডু খেলাটা বেশ ভালোই হচ্ছে। তো আমরা সবাই মিলে লুড্ডু খেলি, আর কাটাকাটি হলে তো কী আনন্দ হয় কি বলবো। তো এদিকে যে কাজগুলো আছে আমি করছি। দিদি বলছে আমার মানে শরীরটা হঠাৎ, ওর না প্রেশারটা ফল করলে না খুব শরীর খারাপ করে, ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে অনেকটাই হেলদি। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলছি যে আমাদের দুই বোনের মধ্যে কি মিল আছে, মানে দুজনে হ্যাঁ হয়তো গোলু মলু, কিন্তু মুখের মিল আছে কিনা তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তারাই বুঝতে পারবে। যারা পুরো ভিডিওটা দেখো না তারা কোনোদিনই বুঝতে পারবে না। যারা কেটে কেটে ভিডিও দেখো তাদের কথা তো বাদই দিলাম আমি। তার কারণ হচ্ছে কি বলতো, ব্লগ যারা পছন্দ করো তারা নিশ্চয়ই পুরো ভিডিওটাই দেখো, আর যাদের মানে কেটে কেটে দেখার নেশা তারা কেটে কেটেই দেখবে, এটাই হচ্ছে কথা। তো ওদিকে দেখো দিদি রান্নাবান্না করছে, মশলাটা কষানো হয়ে গেছে, আর ওদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। বাবার তো পেটে পেয়ে গেছে খিদু। তো আজকে ভাবছি আর মানে ইচ্ছে করছে না, মানে ওরা পুজো পাঠটা করে নেয়, দুজন আছে, দিদি মেয়ে আমি নেই, ওরা দুজনে ও একদিন করে এ একদিন করে বলে পুজোটা ওরাই করে, এই কারণে আমার ওই দিকটা মোটামুটি কাজটা একটু কম। তো এখানে দেখো সমস্ত রান্না হয়ে গেছে, বাবাকে খেতে দিচ্ছে, আর ছেলে আমার বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ওকেও মোটামুটি খেতে দেওয়া হবে। ওরা মোটামুটি ওদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর আমি এদিকে দেখো জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি। দুই বোন থাকলে এই একটা সুবিধা। তো দিদি আমাকে বললো যে তুই জামা কাপড়টা তাড়াতাড়ি গুছিয়ে নে, তারপরে চল খেয়ে নেব। তো আজকে ভেবেছি খেয়ে দিয়েই স্নান করবো। আসলে দেখবে মানে বাবা আমি দিদি আমরা বসে বসে শুধু গল্পই করছি, এটা ওটা সেটা, বাবার জীবনে দুঃখ বুঝতেই পারছো, সব মিলিয়ে আজকের দিনটা সত্যি করে খুব দুঃখ করেও কাটছে, ভালোও লাগছে, সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। তো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। বাবার এখানে জামা আছে, বাবা তো আজকে থাকতেই চাইছিল না, বলছিল চলে যাবো চলে যাবো। আমি বললাম না একদম যাবে না, তো আজকে তুমি থাকো, কালকে যাবে। আসলে বাবা যেন তো থাকতে চায় না,
একা জীবন সত্যি করে খুব কষ্টের। একা জীবনে যারা থাকে না তারাই বোঝে এই জিনিসটা। তো জানি না মানুষটা কবে একটু সুস্থ হবে, আর কবে মানুষটাকে আমাদের যে চারিপাশের লোকজন আছে না, মানে আমার বাপের বাড়ি, তারা বাবাকে ভালো থাকতেই দেয় না। তারা হচ্ছে এমনই মেন্টালিটির মানুষ, তারা আলাদা রকমের। তো আমার ভিডিও যারা দেখো, প্লিজ মানুষটাকে একটু ভালো থাকতে দাও, মানুষটা একটু ভালো করে বাঁচুক। দেখো আমরা কোনোদিন কারো ক্ষতিও করিনি, না কোনোদিন ক্ষতি করবো, তো প্লিজ আমাদের ক্ষতি কেউ করবো না, এইটা আমি সবসময় বলি। আমার এই ভিডিও আমার লোকজনের, মানে আমার পরিজনের মধ্যে অনেকজন আছে যারা দেখে, আমাকে দেখে হিংসা করে, আমার নামে অনেক কিছু বলে। তো তাদের কথাই আমি বলি, আমি কোনো কিছু যায় আসে না, কেন আমি মনে করি আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। তো কারো কথা না শোনার আছে না কিছু বলার আছে, আমার যেটা মন চাইবে, কারণ মানুষ রূপে আমি একবারই এসেছি। তো আমার ভালো লাগাটা সবসময় আমার কাছে। তো তোমাদের কি ভালো লাগলো কি লাগলো না তাতে আমার কোনো যায় আসে না, নো। তো যাক, তোমাদেরকে একটু কথা বলে দিলাম, অনেক কথা আছে তোমাদেরকে যদি শেয়ার করি না বন্ধুরা, তোমরা নিজেরাই চোখ দিয়ে জল পড়তে পারে। মানে তোমরাও ভাববে যে ফ্যামিলিতেও বা এইরকম থাকে। হ্যাঁ, এরকম থাকে, কিছু কিছু ফ্যামিলি আছে না একদম নোংরা। মানে আমি আমার নিজের দিক দিয়েই বলছি, মানে কিছু মানুষ আছে তারা মাথাটা তুমি যদি ভাবো না, মানে অবাক হয়ে যাবে। মানে এরা কি বলো তো, একজনের মানে সেই বলে না, সেই এর পেছনে বাঁশ দেয়া, এরা হচ্ছে এই ধরনের। তো কিছু করার নেই, ফ্যামিলি থাকতে গেলে এসব চলবেই। তো আমরা দুই বোনে এসব থেকে অনেক দূরে থাকি। আমরা বলি দরকার নেই বাবা, আমরা দুজন বোন নিজের মতো করে থাকবো, না কারো ধারে থাকবো না কারো পাশে থাকবো, এইরকম হচ্ছে ব্যাপার। অনেকজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে, আমি হয়তো করতে পারি না, আমি করতেও পারবো না। খারাপ লাগে আমাকে যে নিজেদের পরিবারের সম্বন্ধে কিছু বলবো। অনেক আছে যে লাইফটাকে না, যে মানুষটা এত সুন্দর করে ভেবেছিল লাইফটা, কিন্তু পুরো একটুর জন্য পুরো লাইফটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যে ধরো মনে মনে ভাবছে আমি খুব ভালো আছি, সে কোনোদিনই ভালো থাকতে পারবে না। কাউকে কাঁদিয়ে জানো তো কেউ ভালো থাকতে পারে না, এটা আমি মনে করি। যে আমাকে যে কাঁদাবে না তাকে পরক্ষণে কাঁদতেই হবে, আজ নালে কাল কাঁদতেই হবে, এটা ভগবান বলে গেছে স্বয়ং। তো এখানে দেখো মেয়ে চলে এসছে, মেয়ে এখনও খায়নি, মেয়ে খাবে। ওইদিকে দিদির ছেলে আছে, মানে দিদির ছেলে আর আমার মেয়ে হচ্ছে পুরো একজোট। তো তোমাদের সঙ্গে সত্যি করে যখন আমি কথা বলি না, আমার মনে যতটা কথা থাকে না তোমাদেরকে শেয়ার করে ফেলি। নিজেকে খারাপ লাগে, আবার ভাবি তোমরা তো আমার পরিবার, আজকে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো বলেই কিন্তু আমার আজকে পরিবারটা এতটা এগিয়ে এসছে। তো আগামী দিনগুলোও তোমাদের কাছে আমি চাই যে আরও আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তোমরা একটু সাপোর্ট করো। কেন আমার মনের মধ্যে এমন একটা আঘাত আছে না, যে যদি আমি এইসব নিয়ে না থাকি না, আমি সত্যি থাকতে পারবো না। তো তোমরাই হচ্ছে আমার একমাত্র ভালোবাসার জায়গা, প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। তারপর দেখতেই পাচ্ছ দিদি এদিকটা এতটা নোংরা হয়েছিল, বলে আজকে আমি একটু পরিষ্কার করে দিই। আর এখানে বসে বসে ও রোদ খাচ্ছিল, আর আমি এদিকে দেখো ঘরটা মুছছি। আসলে খাওয়া তো হয়ে গেছে, আজ খেয়ে দিয়ে স্নান করবো, বেশ মজাই লাগে। এই রকম দিনটা জানো তো আমার বাপের বাড়িতে ছিল। আমরা দুই বোনে যেদিন ছুটি থাকতো, আমরা খেয়ে দিয়ে পড়াশোনা বলো, এদিক ওদিকের কাজ বলো, সব করতাম। মা তো একা হাতে করতো, ওই জন্য আমরা দুই বোন মিলেই কাজ করতাম। তখন আমাদের গরুও অনেক ছিল, মোটামুটি 7-8টা মতো গরু ছিল। তো দিদি আমি দুজন মিলেই ওই খড় কাটা ওই সবই করতাম। আমি শহরে থাকি ঠিকই কথা, কিন্তু আমি গ্রামের সব কিছু কাজ করতে পারি, ধান পুঁততেও পারি, শুধু মুড়িটা ভাজতে পারি না তাই। আর এখানে দেখো আমার গাছগুলো আছে, যাদেরকে আমি সত্যি করে খুবই ভালোবাসি। এই যে আমার গাছগুলো আছে, তো আমি এগুলোকে একটু এদিক ওদিক করে দেখাশোনা করছি, আর দিদি এদিকটা দেখো দেখছে। তো এইসব কাজ করে আমি সোজা চলে যাব স্নান করতে, মানে গরম লাগছে প্রচণ্ড। তো চলো স্নান টান করে আসছি তোমাদের সামনে। তো স্নান টান করে একটু বসেছিলাম, তারপর দেখো চলে এসেছি চা করতে। তো বাবা খাবে চা, মোটামুটি এখন ঘড়িতে 4:30 বাজে। তো বাবা বললো চা করে দে, একটু বসে বসে গল্প করছিলাম। বাবা তো একদম লাল চা খেতেই চায় না, চিনি ছাড়া দুধ চা হবে, কিন্তু একটু ভালো হবে। তো দিদিকে বললাম তুই খাবি নাকি, একটু বললো আমাকেও একটু দে। মানে দুধ চা হলে বাড়িতে সবাই খায়, আর আমার বাড়িতে কী বলো তো, আমার বড়মশাই দুধ চা খায় মানে একদমই পছন্দ করে না। তো একটু দেখো বানিয়ে নিলাম। আর এখানে দেখো এই যে একটু চিনি দিয়ে চাটা বানিয়েছে, এটাকে দিদিকে দেবো, কারণ বাবা তো চিনি ছাড়া চা খায়।
আর যে জিনিসটা তোমাদেরকে দেখাবো প্রথমে আমি বলেছি, সেই জিনিসটা তোমাদেরকে এখন চা খেতে খেতে আমি শেয়ার করব। তো চলো, কি জিনিস হতে পারে তোমরা ভাবছো? তো দেখো, এই যে এখানে চা খাচ্ছি আর তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। এর মধ্যে কি আছে বলো তো? একটা আছে ছোট্ট কানের। তো আমি দিদিকে বলেছিলাম যে পলা বাঁধা বানিয়ে দেব, তো সেটা ওরকে আমি বললাম দরকার নেই, ও কানটা যখন ফুটোই করেছে মানে কানটা, তো ওকে এই কানেরটা আমি দিই গিফটে। তো দেখো এই কানেরটা দিয়েছি, যেটুকুই পেরেছি আমি দিয়েছি। ওর তো প্রচণ্ড মানে ভালো লেগেছে। আর একটা জিনিস আমি অনেক দিন পর কিনলাম, মানে আমার নিজের জন্য কিনেছি, এটা মানে সবথেকে বড় জিনিস। এই দেখো, এই পলা বাঁধা দুটো আমি নিব না বললাম, তো কাকু কিছুতেই ছাড়বে না, না না নিয়ে যাও নিয়ে যাও। তো এই পলা বাঁধাটা নিয়েছি আমার জন্য। তো আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।